আসসালামু আলাইকুম। বিশ্বকাপ ফুটবলের নকআউট রাউন্ডের আরেকটি রোমাঞ্চকর ম্যাচ শেষে স্বাগতম সবাইকে। আরসিটিভি আয়োজিত আজকের ম্যাচ বিশ্লেষণ টক শোতে অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় রয়েছে আনান সিটি, সাথে আমি আছি হামিদুল ইসলাম, সাবেক খেলোয়াড়। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মুমিত এবং ডাক্তার পল্লব। আজ আমরা আলোচনা করব বেলজিয়াম বনাম সেনেগাল ম্যাচ নিয়ে, যেখানে বেলজিয়াম 3-2 গোলে ব্যবধানে জয় তুলে নিশ্চিত করেছে রাউন্ড অফ 16। আজকে আমরা আলোচনা করব বেলজিয়াম বনাম সেনেগালের জয়ের ম্যাচের মূল রহস্য কী, আর এই ফলাফল রাউন্ড অফ 16-এর কতটা প্রভাব ফেলতে পারে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। শুরুতেই যেতে চাই গেস্টের কাছে। আমরা গেস্টের কাছে জানতে চাচ্ছি, আজকে বেলজিয়াম বনাম সেনেগাল ম্যাচটি দেখেছি 3-2 গোলে বেলজিয়াম জয়লাভ করেছে। এইখানে দুই দলের সামগ্রিক ম্যাচের চিত্রটি কেমন ছিল বলে মনে করেন আপনারা? ধন্যবাদ আরসিটিভিকে এত সুন্দর একটি আয়োজনে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। আজকের বেলজিয়াম বনাম সেনেগালের খেলায় গতিশীল এবং আক্রমণাত্মক ফুটবলের একটি দারুণ উদাহরণ। 2-0-তে পিছিয়ে থাকার পরও যে ম্যাচটি জেতা যায় সেটার একটি দারুণ উদাহরণ হয়ে থাকবে আজকের এই খেলা। বেলজিয়াম তাদের স্বভাবতই যে গতিশীল এবং উইং এবং মিডফিল্ড ব্যবহার করে যে খেলাটি খেলেছে, পিছিয়ে থাকার পরও তাদের নার্ভ ধরে রেখেছে এবং শেষ পর্যন্ত তারা জয়লাভ করে ফিরে আসতে পারছে মাঠে। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী গেস্টের কাছে। পল্লব ভাই, বলবেন আপনি? আমি প্রথমেই ধন্যবাদ দেব আনান সিটিকে, রংপুর শহরের একটি আধুনিক আবাসন প্রকল্প এবং নির্ভরযোগ্য প্রকল্প। এবং আমি মুমিত ভাইয়ের সাথে অ্যাড করতে চাই, কালকের খেলাটি আসলেই খুব রোমাঞ্চকর খেলা ছিল। আপনারা যদি খেয়াল করে থাকেন হিমেল ভাই, আসলে খেলার প্রথমার্ধে কিন্তু আমাদের সেনেগাল প্রচণ্ডভাবে একদম বেলজিয়ামের উপরে আগ্রাসী ভূমিকা যেভাবে পালন করে সেভাবেই পুরো একদম টোটাল ফুটবল খেলেছিল। এবং তারা কিন্তু এর ফলশ্রুতিতে আসলে আক্রমণ করবেন, গোল পাবেন না, এটা কি হয়? এটা আসলে কখনোই হয় না। যার ফলশ্রুতিতে তারা 25 মিনিটে কিন্তু প্রথম এবং পরবর্তীতে হাফ টাইমের পরে 52 মিনিটে কিন্তু দ্বিতীয় গোল অর্জন করে। এবং সেই সময় আমার মনে হয় আমার মনে হয় পৃথিবীর ম্যাক্সিমাম লোকই মনে করেছিল যে আমাদের এই সেনেগাল হয়তো রাউন্ড অফ 16 আমাদের শিওর করবে। কিন্তু আসলে ফুটবল হচ্ছে গোল বলের খেলা। আসলে কখন খেলায় কোন দিকে মোড় নিবে এটা আসলে কেউ বলতে পারে না। যার ফলশ্রুতিতে দেখা গেছে যে বেলজিয়াম তাদের প্রথমার্ধে যে রক্ষণভাগের দুর্বলতা এবং তাদের যে প্লেয়ারদের মধ্যে বোঝাপড়ার যে অমিল, এই জিনিসটাকে তারা কাটিয়ে উঠে পরবর্তীতে আমরা দেখতে পেরেছি যে তাদের কোচ এবং যারা প্রথম সারির প্লেয়ার তাদের নৈপুণ্য এবং তাদের দক্ষতায় তারা যেভাবে 2-0 থেকে পরবর্তীতে 2-2 এবং এক্সট্রা সময়ে এবং একটি প্রথম গোল 86 মিনিটে এবং দ্বিতীয় গোল 89 মিনিটে, জাস্ট 3 মিনিটের মধ্যে লুকাকু, তাদের সবচেয়ে এক্সপেরিয়েন্সড প্লেয়ার এবং মার্ক করা প্লেয়ার। এবং আপনি খেয়াল করে দেখবেন লুকাকু কিন্তু গত 2 আসরেও কিন্তু অত্যন্ত ভালো খেলেছে এবং আসলে এক্সপিরিয়েন্সের মূল্যটাই অনেক। আপনি যদি দেখেন যে এক্সপিরিয়েন্স, হয়তো লুকাকুর বয়স হয়ে গিয়েছে 35+ এজের মতন বয়স, এবং আপনি দেখতে পারেন যে হয়তো তিনি 90 মিনিট খেলার মতন ফিটও না, কিন্তু তিনি যে 3 মিনিটের যে খেলাটা দিয়েছেন আমাদেরকে, এই 3 মিনিটের খেলাতেই আমার মনে হয় বেলজিয়াম রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে। অনেকের কাছে মনে হতে পারে যে পেনাল্টিটাই মনে হয় বেলজিয়ামের হয়তো রাউন্ড অফ 16-এর জন্য হয়তো আশীর্বাদ হয়ে এসেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই 90 মিনিটের খেলার 3 মিনিটই ছিল আসলে টার্নিং পয়েন্ট। এবং এই 3 মিনিটেই কিন্তু আসলে সেনেগাল এবং বেলজিয়ামের মধ্যে পার্থক্য করে দিয়েছে। গেস্টের কাছে আবার যেতে চাই আমরা। আজকের ম্যাচে দেখেছি বেশ কয়েকটি গোল হয়েছে। তো ম্যাচের বেলজিয়ামের সবচেয়ে বড় শক্তিগুলি কোথায় কোথায় ছিল? আর ধন্যবাদ। বেলজিয়াম খেলা শুরু করেছিল আসলে তাদের ট্রেডিশনাল যে খেলাটা গতিময় এবং পাসিং ফুটবল দিয়ে। তো পরবর্তীতে দেখা যায় তারা কিন্তু 1-0-তে প্রথমার্ধে এবং 2-0-তে দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে। হাইড্রেশন ব্রেকের পর তারা আবার নতুন করে নিজেদের দলবদ্ধ করে, তারা খেলায় কিছুটা পরিবর্তন আনে, ট্যাকটিক্সে পরিবর্তন আনে, প্ল্যানিংয়ে পরিবর্তন আনে, যার ফলে তারা কিন্তু 85 মিনিটেই কিন্তু একটা গোল পায়। 85 মিনিটে এবং 89 মিনিটে যখন দ্বিতীয় গোলটি পেয়ে যায় তখন কিন্তু মোমেন্টাম পুরোটাই ঘুরে যায় তাদের ফরে।
দ্যাটস ওয়াই তারা আবার একদম উজ্জীবিত হয়ে নতুন উদ্যমে খেলা শুরু করে। আর এই যে গোলটি কনসিড করলো সেনেগাল, এর ফলে তারা কিন্তু মানসিকভাবে একটু বিপর্যস্ত হয়ে পড়েছে। দেখেন, বড় দলের কিন্তু এটাই একটা বড় উদাহরণ যে হচ্ছে পিছিয়ে থেকেও কিভাবে মনোবল শক্ত রেখে নার্ভ ধরে কামব্যাক করা যায়। তো দেখা গেছে যে যখনই মোমেন্টামটা বেলজিয়ামের পরে চলে আসছে, তারা কিন্তু আর কখনোভাবেই কোনো জায়গায় ছাড় দেয়নি এবং সুযোগ দেয়নি। তারা কিন্তু মানে মুহুর্মুহু আক্রমণ করছে, একটার পর একটা তারা আক্রমণ করছে, এবং সেনেগাল কিন্তু তখন তাদের ডিফেন্স সামলাইতে ব্যস্ত হয়ে পড়ছে। এবং একটা সময় এই ডিফেন্স সামলাইতে গিয়েই কিন্তু দেখা গেছে যে হচ্ছে পেনাল্টির সুযোগ তৈরি হয়েছে, এবং এই সুযোগের 100% সদ্ব্যবহার করে বেলজিয়াম কিন্তু পরের রাউন্ড নিশ্চিত করছে। এবং আমি মুমিত ভাইয়ের সাথে একটু যোগ করবো হিমেল ভাই, আসলে অমনোযোগিতা যে আসলে কত বিপদ ডেকে আনতে পারে। আপনি দেখবেন যে প্রথম অমনোযোগিতা কিন্তু 86 থেকে 90 মিনিট, এই 4 মিনিট আসলে তাদের জন্য দুর্ভাগ্য বয়ে আনছে সেনেগালের জন্য। আর আপনি যদি ওভারঅল পুরো ম্যাচটা দেখেন, আমি একটা জিনিস বলবো যে পৃথিবীর যারা এই মুহূর্তে টপ সারির খেলোয়াড়, তাদের মধ্যে কেভিন ডি ব্রুইন অন্যতম সেন্ট্রাল মিডফিল্ডার, তার কিন্তু শেষ ওয়ার্ল্ড কাপ, আপনারা কিন্তু জানেন যে তার শেষ ওয়ার্ল্ড কাপ। এবং 35 একজন মানুষ, তার জীবনে অনেক কিছুই আছে। তিনি লিগ ফরম্যাট বলেন, অথবা আপনারা যদি বলেন যে বাইরের দেশগুলোতে অনেকগুলি অর্জন আছে, জি অর্জন আছে, কিন্তু ওয়ার্ল্ড কাপ আসলে খুব একটা বড় অর্জন। এই অর্জনটা কিন্তু নেই। এতদূর আসার পিছনে কিন্তু লুকাকু এবং হচ্ছে ডি ব্রুইনের অবদান অনেক, এইটাকে ছোট করার আসলে ডি ব্রুইন হচ্ছে একজন অন্যতম প্লে মেকার। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম যখন 2-0 গোলে পিছায় ছিল, তার 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 যে বডি ল্যাঙ্গুয়েজ, কিভাবে একটা বডি ল্যাঙ্গুয়েজ একটা প্লেয়ারকে ট্রান্সফর্ম হয়, কালকে আমরা এটা একটা অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পেরেছি। এবং আপনি খেয়াল করে দেখবেন যে যখন 80 মিনিট পার হয়ে গেল, সামান্য একটি ভুল, যখন আমাদের সেনেগালের প্লেয়াররা যখন বলটি নিয়ে আক্রমণ করতে গেল, তখনই বলটি কিন্তু আমাদের বেলজিয়ামের প্লেয়ার কেড়ে নিয়ে পরবর্তীতে বলটিকে ক্রস করে আমাদের রোমেলু লুকাকু যিনি ছিলেন স্ট্রাইকার, তিনি কিন্তু আলতো করে পা লাগিয়ে যখন বলটি জালে ঢুকিয়ে দিলেন, তখনই আমার কাছে মনে হয়েছে যে বেলজিয়ামের মধ্যে একটা নতুনভাবে একটা শক্তির সঞ্চার হয়েছে। তখন এই বেলজিয়াম আর গত 86 মিনিটের বেলজিয়াম একদম পুরোটাই চেঞ্জ হয়ে গেল। এবং আপনি খেয়াল করে দেখবেন ওনাদের আরও একজন প্লেমেকার, আমাদের বেলজিয়াম টিমের আরেকজন প্লেমেকার হচ্ছে লিওনার্দো ট্রসার্ড। তিনি কিন্তু বর্তমানে যে ইংলিশ প্রিমিয়ার লিগের যে চ্যাম্পিয়ন আর্সেনালকে শিরোপা জেতাতে খুবই হেল্প করেছে, এবং তার অ্যাসিস্ট এবং যদি আপনি ক্রস দেখেন, আর্সেনালের ম্যাক্সিমাম গোলই কিন্তু এবার যে প্রিমিয়ার লিগ এসেছে তার কাছ থেকে হয়েছে, এবং তিনি সফলভাবে এই তার দায়িত্ব পালন করেছে। এবং কিছু কিছু প্লেয়ার যে শুধু ক্লাবে খেলে তা কিন্তু নয়, কিছু কিছু প্লেয়ার যারা ক্লাবেও খেলে আবার দেশের পক্ষেও খেলে, তার অন্যতম একটা উদাহরণ দিয়েছেন কালকে লিওনার্দো ট্রসার্ড, অন্যতম সেন্ট্রাল মিডফিল্ডার। এবং তার যে ক্রসটা যখন ডি বক্সে যখন তিনি ক্রসটি যখন করলেন, এবং তাতে যখন আমাদের টিয়েলম্যান তিনি যখন আলতো করে মাথা দিয়ে হেড করলেন এবং বলটি যখন জালে চলে গেল, এটা একটা দেখার মতন মুহূর্ত ছিল। ধন্যবাদ আপনাদের এই প্রোডাক্টিভিটি ক্রিয়েটিভ আর কি তথ্য দেওয়ার জন্য। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। ভাই এবং হিমেল ভাই, আপনারা দুজনই দেখবেন আসলে হেরে গিয়েও যে মানুষের মনে থাকা যায়, তার অন্যতম কিন্তু একটি দৃষ্টান্ত স্থাপন করেছে সেনেগাল ফুটবল টিম। কালকে তারা যে খেলা দেখিয়েছে, আসলে আমার মনে হয় যারা খেলা দেখেছে বড় স্ক্রিনে, তাদের অন্তরে থাকার কথা। কি বলেন আপনারা? না, তো অবশ্যই কেউ যদি 84 মিনিট পর্যন্ত ফুটবল টিভিতে দেখে যদি 85 মিনিট অফ করে দেয়, সকালবেলা ঘুম থেকে উঠে সে কিন্তু বিশ্বাসই করবে না ম্যাচের রেজাল্ট নিয়ে কি হতে পারে। যাই হোক, ওদিকে বলতে চাই না। সেনেগালের খেলা সবাই এনজয় করেছে, খুবই ভালো লেগেছে। আসলে ম্যাচে জয় পরাজয় থাকবেই, কিন্তু এই পরাজয়ের মাঝেও কিছু ইতিবাচক দিক রয়েছে, পরাজয়ের মাঝেও ভুল শুধরানোর কিছু পয়েন্ট রয়েছে, যেগুলো শুধরায় তারা পরবর্তীতে আরও নতুন উদ্যমে নতুন বিশ্বকাপে এগিয়ে যেতে পারবে আর কি। না, মমিন ভাই ঠিকই বলেছেন, কারণ প্রতিটি খেলায় একটি দল জিতবে, একটি দল হারবে, এটাই হলো বাস্তবতা। কিন্তু দেখতে হবে যে আমরা সেনেগাল যে বেলজিয়ামের সাথে এত দুরন্ত একটা ফুটবল উপহার দিয়েছে আমাদের দর্শকদেরকে, তো আমাদের বাংলাদেশে যারা সেনেগালের দর্শক আছেন
তারা অবশ্যই খুবই প্রশংসা কুড়িয়েছেন এই খেলার মাধ্যমে। তারা নিজেরা অ্যাটলিস্ট নিজেদের মধ্যে যে আশ্বস্ত হয়েছে যে না, আমরা শেষ পর্যন্ত ফাইট করেছি, যদি আমার অভিজ্ঞতার কারণে হয়তো বা আমরা এই ম্যাচটি হেরেছি, হ্যাঁ, কিন্তু তারপরেও আমরা বলতে পারি যে সেনেগাল তাদের সর্বোচ্চ পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে। এবং সেনেগালের জন্য যেটা আমরা গুড লাক জানাইতে পারি যে পরবর্তী নেক্সট যে ওয়ার্ল্ড কাপটা হবে 2030-এ, আশা করি তারা এই বিশ্বকাপে যেগুলো ভুলগুলি করলেন সেগুলো থেকে তারা সংশোধন হয়ে পরবর্তী বিশ্বকাপে তারা নতুন উদ্যমে নতুনভাবে বিপক্ষ দল যারা থাকবেন তাদের সাথে আর কি আরও ভালো করে জোরালো আক্রমণভাবে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবে। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, সেনেগাল কিন্তু সবসময় একটি উদ্যমের দল। জি, আমি এই সেনেগাল টিমকে প্রথম দেখি 2002 সালে, এবং 2002 সালে হাজি দিউফের গোলে তারা কিন্তু ফ্রান্সকে হারিয়েছিল। জি, এবং ফ্রান্স সেবারের হট ফেভারিট ছিল। তারা কেবলই 1998 সালের ওয়ার্ল্ড কাপ জিতে তারা 2002 সালের জাপান এবং দক্ষিণ কোরিয়ার ওয়ার্ল্ড কাপে প্রবেশ করে, এবং এটা ছিল তাদের জন্য একটা বিশাল হার্টব্রেক। সেনেগালের মতন টিমের কাছে ফ্রান্সের হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া এখনও আমার চোখে সেই স্মৃতি ভেসে ওঠে। না, চোখ বন্ধ করে যদি আমি সেনেগালের নামটা নিই তাহলে সবার আগে চোখে পড়বে হচ্ছে গতিময় ফুটবল। অবশ্যই এক প্রান্ত থেকে কাউন্টার অ্যাটাক করে কি করে যে ম্যাচ ছিনিয়ে আনা যায় সেটা সেনেগালকে ম্যাচ দেখলেই বোঝা যায় আর কি। এবং আপনি খেয়াল করবেন, যখন প্রথমার্ধে বেলজিয়াম যখন বল নিয়ে যতবার সেনেগালের গোলের দিকে এগিয়ে যাচ্ছিল, প্রত্যেকবারই তাদের ডিফেন্ডার এত ক্ষিপ্র গতিতে এবং দ্রুত গতিতে আসে বলের সামনে দাঁড়িয়ে যাচ্ছিল দেখার মতন। সেই টিমটাই আসলে আসলে আপনি যে বলেছিলেন এবং হিমেল ভাই বলেছিলেন যে ভুল এবং অমনোযোগিতা, এবং একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে স্নায়ুচাপ। বড় দল এবং ছোট দল, এইখানেই এই স্নায়ুচাপটাই আসলে এই দুইটা দলকে পার্থক্য করে দেয়। ফিটনেস বলেন, খেলার গতিময় ফুটবল বলেন, সবই কিন্তু প্রত্যেকটা টিমেরই থাকে। তারা কিন্তু অনেক চড়াই উতরাই কোয়ালিফাইয়ের জি, করেই বিশ্বকাপ কিন্তু বাছাই তারা পর্ব। আসে। কোনো টিম কিন্তু বিশ্বকাপে খারাপ নয়, কোনো টিমই খারাপ নয়। 48টা দলই তাদের সেখান থেকে রাউন্ড অফ 16-এ ওঠার লড়াইয়ে তারা যে গতিময় ফুটবল দেখিয়েছে আসলে আমরা মনে রাখার মতনই আমার কাছে বলে মনে হয়। আমরা গেস্টের কাছে জানতে চাই, আধুনিক ফুটবলের এবছর আমরা দেখেছি 2026-এ অনেক নিয়ম আর কি প্রযুক্তির সাথে অ্যাড হয়েছে। তো এই যে একটা অ্যাড হয়েছে হাইড্রেশন ব্রেক, আমরা দেখতে পাচ্ছি খেলার মধ্যে 4-4টি হাইড্রেশন ব্রেক, এই বিষয়টিকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন আর কি? ধন্যবাদ। আসলে ফুটবল কিন্তু আর আগের জায়গায় নাই। সময়ের সাথে তাল মিলে ফুটবল, মডার্ন ফুটবল যেটা, সেখানে কিন্তু অনেক পরিবর্তন আসছে। বিশেষ করে একটা টিমের সাথে কিন্তু একজন অ্যানালিস্ট থাকেন, তার কাজ হচ্ছে কি প্রতিপক্ষ দলের কোন শক্তির জায়গাটা, দুর্বলতার জায়গাটা, কিভাবে প্ল্যান করতেছে প্রতিপক্ষ, এই জিনিসগুলো কাউন্টডাউন করা। তো হাইড্রেশন ব্রেকে যেটা হয়, আগে কি হতো, হাইড্রেশন ব্রেক ছিল না যখন, তখন একটা খেলার টুবি কন্টিনিউ চলতো, যার কারণে কিন্তু বড় দলগুলোর ক্ষেত্রে হয়তো বা তারা সুবিধা নিতে পারতো যে না, খেলা চলাকালীন সময় তারা যে বিভিন্ন প্ল্যানিং চেঞ্জ করতে পারতো। এখন ছোট দলগুলো হয় কি, হাইড্রেশন ব্রেক হওয়ার ফলে তারাও কিন্তু 3 মিনিট সময় পায়, তার অ্যানালিস্টের কাছ থেকে তারা ইনফরমেশন কালেক্ট করে যে না, এই দল উইং দিয়ে আক্রমণ করতেছে, এই দলের হচ্ছে মিডফিল্ডে একটু দুর্বল। তো আমাদের কি করতে হবে, তখন ওই হাইড্রেশন ব্রেকের ছোট দলগুলো তারা হচ্ছে নতুন প্ল্যানিং করে অ্যানালিস্টের সাথে কথা বলে নতুনভাবে প্ল্যানিং সাজাইতে পারে, যার ফলে কিন্তু আগের মতো যে 2-0 বা 3-0-তে খেলা যে শেষ হয়ে যাবে, আগে ম্যাচের আগেই রেজাল্ট দিয়ে দিচ্ছে, এরকমটা কিন্তু হচ্ছে না। আমরা কিন্তু জার্মানি এবং হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষেও কিন্তু ম্যাচটা আমরা দেখেছি, তারা কিন্তু এক্সপেকটেশন অনুযায়ী খেলতে না পারার কারণে বিশ্বকাপ থেকে কিন্তু বিদায় নিয়েছে। এবং মুহিত, আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা টিমের সাথে কিন্তু অ্যানালিস্ট রয়েছে। তার মানে এ থেকে বোঝা যায় যে ফুটবলে কোচের ভূমিকার সাথে সাথে আধুনিক ফুটবলের যে ছোঁয়া, আমার মনে হয় যে তার দিকেও প্রত্যেকটা দল নজর দিয়েছে, এবং তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রেশন ব্রেকের সময় কোচ প্রত্যেকটা প্লেয়ারকে ইন্ডিভিজুয়ালি ডেকে তার কোন জায়গাগুলোতে আর একটু স্ট্রং হওয়া দরকার, এই জিনিসগুলো কিন্তু তিনি বলছেন, এবং তার ফল আপনারা দেখতেই পেয়েছেন গত রাতে। না, 86 মিনিটে ইংল্যান্ডের সাথে যেটা ম্যাচ হয়েছে, হাইড্রেশন ব্রেকের ইমিডিয়েট জাস্ট 1 মিনিট পরেই কিন্তু ইংল্যান্ড কিন্তু কামব্যাক করছে। মানে বেলজিয়াম ম্যাচের আগের ম্যাচের কথাটাই বলতেছি, যে ইংল্যান্ড এবং হচ্ছে ডিআর কঙ্গোর যে ম্যাচটা, এখানেও কিন্তু সেম, আমরা হট ফেভারিট কিন্তু ইংল্যান্ডকে মনে করছিলাম, কিন্তু ডিআর কঙ্গো কিন্তু 74 মিনিট পর্যন্ত 1-0-তে লিড নিয়েছিল। এরপরেই একটা হাইড্রেশন ব্রেক আসলো, হাইড্রেশন ব্রেকে ইংল্যান্ড তাদের টেকটিক্যাল কিছু চেঞ্জ নিয়ে আসলো এবং রেজাল্ট হাতে নাতে 1 মিনিট পরে ইংল্যান্ড কিন্তু খেলায় ফিরে আসে। আর
কঙ্গো যেটা সেটা এই নার্ভটা ধরে রাখতে পারেনি, যার কারণে কিন্তু তারা ম্যাচ শেষ করেছে হচ্ছে পরাজয়ের খাতায় নাম লেখায়। যে কথাটা বলেছিলাম আসলে এন্ড অফ দ্য ডে এক্সপিরিয়েন্স কাউন্টস। কেন? Definitely. কারণ আপনার যে এক্সপিরিয়েন্স রয়েছে এটা কিন্তু ম্যাচের যে ক্রুশিয়াল মোমেন্ট আছে এইগুলোতে কিন্তু বেশ কাজে লাগে। এবং আপনি যেটা বলেছেন যে হ্যারি কেন কালকে আমাদেরকে যে খেলাটা উপহার দিয়েছে এবং যে অ্যাঙ্গেল থেকে গোলটা দিয়েছে, একটা অন্যতম কঠিন অ্যাঙ্গেল এবং যে স্পিড জেনারেট করেছে, এটা হ্যারি কেনের জন্যই সম্ভব। আমরা এবার যাব গেস্টদের পছন্দের দল নিয়ে আলোচনায়। প্রথমেই বলবেন মমিত ভাই, আপনার পছন্দের দল। অ্যাজ অলওয়েজ আর্জেন্টিনা। গুড গুড। আচ্ছা, তো আর্জেন্টিনাকে আমি যখন খেলা বুঝি, ফুটবল বুঝি, 1998 সাল থেকেই সাপোর্ট করে আসছি। মানে এখন এমন হয়ে গেছে যে তাদের পাসিং ফুটবলটা আমার এত পছন্দ হয়েছে, হারুক বা জিতুক অ্যাজ অলওয়েজ আর্জেন্টিনায় থাকবো আমি। জি জি। মমিত ভাই, এবারে বিশ্বকাপে আর্জেন্টিনাকে আপনি কোথায় নিয়ে যেতে চাচ্ছেন আর কি? আচ্ছা, ধন্যবাদ। তো আমি তো এবার বিশ্বকাপটা আর্জেন্টিনার হাতেই অবশ্যই দেখতে চাবো। যদিও সামনের ম্যাচটা আমাদেরকে ভোটদের সাথে, অনেকেই বলতেছে যে খুব সহজ ম্যাচ হবে, কিন্তু আমার কাছে কখনোই মানে সহজ মনে হচ্ছে না ম্যাচটা। বিশ্বকাপে কোয়ালিফাই করা দল, সব দলই অনেক স্ট্রং। জি। বিশেষ করে কেপ ভার্দের যদি আপনি খেলা দেখেন, টেকনিক্যাল ইস্যুগুলো দেখেন, দেখবেন যে তাদের কিন্তু 9টা প্লেয়ারই কিন্তু থাকে হচ্ছে ডিফেন্ডিং করার জন্য। তো এই 9টা প্লেয়ারকে ওভারকাম করে গোল দেয়া ভেরি টাফ। আর তাদের টেন্ডেন্সি আমি দেখছি, তারা হচ্ছে যখন অপোজিট দল গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে এবং দেখবেন যে তারা কিন্তু মানে সব প্লেয়ারই কিন্তু উপরে উঠে আসে। এই চান্সটাই হচ্ছে কেপ ভার্দের নাই, যে কাউন্টার অ্যাটাক। যেহেতু চান্সের কথা বললেন, আমি একটা কথা যোগ করতে চাই, মেসিও কিন্তু পেনাল্টি চান্সে থাকে, এইটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে। জি জি জি। না, এখন যদি আপনাদের কিছু নাও থাকে, আপনাদের পেনাল্টি আছে। না, রেফারি এই জন্য কিন্তু আর্জেন্টিনা গতবারও সবচেয়ে বেশি পেনাল্টি পেয়েছে এবং ইতিহাসে যদি আপনি দেখেন যে পেনাল্টি কোন দল বেশি পেয়েছে, আর্জেন্টিনা কিন্তু টপ 5-এই আছে। আচ্ছা, না, আমি ধন্যবাদ পল্লবকে। আজকে আমি গুগল করলাম যে হচ্ছে আসলে পেনাল্টি নিয়ে এত ট্রল হচ্ছে যে আসলে কোন দলটা পেনাল্টি বেশি পেয়েছে এবারের বিশ্বকাপে কিন্তু আর্জেন্টিনা দুইটা পেনাল্টি পেয়েছে। পক্ষান্তরে ব্রাজিল, সবাই যেটা নিয়ে একই হয়, তারা কিন্তু 3টা পেনাল্টি পেয়েছে। তো আমার মনে হয় না যে এবারের বিশ্বকাপে এই আলোচনা থেকে সবাই কন্টিনিউ আমি করবে। ব্রাজিল নিয়ে বলবো না, আমি নিজে পর্তুগালের সমর্থক। আমি সেই দৃষ্টিকোণ থেকে বলবো যে আমার শুধু আপনার কাছে না, জনগণের কাছেও একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আর্জেন্টিনা কোন বিশ্বকাপে পেনাল্টি পায়নি? না, এটা কি কেউ বলতে পারবে? না। আমার মনে হয় প্রতিটা এই উত্তরটা আমি কমেন্ট বক্সে প্রতিটা আশা করব। বিশ্বকাপে আর কি আর্জেন্টিনার পেনাল্টি আছে। আমি এই প্রশ্নের উত্তরটা আমার জনগণের কাছে থাকলো যে আর্জেন্টিনা কোন বিশ্বকাপে পেনাল্টি পায়নি, এবং আমি আশা করব আপনারা কমেন্ট বক্সে জানাবেন। জি জি। আমি কিন্তু অবশ্যই চোখ রাখবো। পেনাল্টি বিষয়টা আসলে রেফারির হাতে। অনেকে মনে করে যে হচ্ছে 12 জন দল টিম মেম্বার নিয়ে আর্জেন্টিনা ফুটবল খেলে, আসলে এটা ফিফা নির্ধারণ করেই দেয় নিউট্রাল ভাবে, যে রেফারি বেসিক্যালি হচ্ছে পেনাল্টিটা হবে কি হবে না এটা কাউন্টডাউন করে। আর এবারের বিশ্বকাপে তো ভিআর সিস্টেম আছে, কিন্তু আমি সেটাই বলতে চাচ্ছিলাম আপনার সাথে একটু অ্যাড আপনার করব। মধ্যে কি ভিআর সিস্টেমও আর্জেন্টিনা কিনে না, নিয়েছে? আর্জেন্টিনা ভিআর সিস্টেম কিনে নেয়নি, কিন্তু আমরা সবাই জানি অভিনয়ের যে শৈল্পিকতা, এটা কিন্তু আর্জেন্টিনার সাপোর্টারদের মধ্যে আছে। এবং আপনি খেয়াল করে দেখবেন আর্জেন্টিনার যে প্লেয়াররা যারা আছে, দেখবেন টাচ লাগলো কি লাগলো না, তারা মাটিতে শুয়ে পড়লো। এরকম ইতিহাস কিন্তু অনেক কিছুই বলে। জি জি। আচ্ছা, ফিফার যে হচ্ছে রিসেন্ট গাইডলাইন সেটা হচ্ছে যে পিছন থেকে যদি কোনো ট্যাকেল করা হয় সেটা ফাউলের কাউন্টডাউনে পড়বে। তো এখন আপনি ইচ্ছাকৃতভাবেই পড়েন আর অনিচ্ছাকৃতভাবেই পড়েন, এটাও কিন্তু ওয়ান টাইপ অফ ফুটবলের হচ্ছে শিল্পীকতা, যে হচ্ছে আমি ফাউলটাও আদায় করতে পারলাম। যেহেতু আপনি অভিনয়ের কথা বললেন, আমি জানি এবার জনগণ আমার বিরুদ্ধে চলে যাবে। অভিনয়ের কথা বললে কিন্তু নেইমারও কিন্তু কম নয়। নেইমার কিন্তু নাই খেলে এখন পর্যন্ত। আপনি যদি যদিও নেইমার নেই, অভিনয়ের কথা কিন্তু বলেন, আমরা কিন্তু নেইমার ছাড়াই ব্রাজিল যখন আর্জেন্টিনার নাম চলে আসছে, ব্রাজিলের নামটাও কিন্তু তার সাথে অটোমেটিক চলে আসে। নেইমার ছাড়াই কিন্তু টপ 16 এ গেছে, এটা কিন্তু স্বীকার করতেই হবে। কিন্তু নেইমার তো মাঠে নেমেছে। হ্যাঁ, ঠিক আছে, সেটা সামান্য একটু সময়ের জন্য, কিন্তু তা আপনারা ঠিক যদি আছে। দেখেন যে ব্রাজিল কিন্তু গেছে কিন্তু টপ 16 এ নেইমারকে ছাড়া। এইটা কিন্তু আমরা ব্রাজিলে প্রমাণ করে আমি দিয়েছে। কিন্তু বলেছিলাম যে প্রমাণ করে দিয়েছে যে ব্রাজিল অ্যাজ এ টিম ওয়ার্ক করে, সবাইকে নিয়ে। সবাই যখন ব্রাজিল যখন খেলে, নেইমারের নাম যখনই আসে তখনই ডিগবাজির কথা মনে পড়ে যায়, কেন আমি তো জানি না, আমি আসলে বলতে চেয়েছিলাম যে ফুটবলের সাথে যে অভিনয় শিল্পটা, এবং এটা কিন্তু আমি প্রথম দেখেছিলাম 2002 সালের ওয়ার্ল্ড কাপে, যখন
আমার খুব সম্ভবত ধারণা যে তিউনিশিয়া কি তুরস্কের সাথে খেলায় একটি বল ফ্রি কিক নেওয়ার জন্য রিভালদোর দিকে যখন অপোজিশনের প্লেয়ার ছুঁড়ে মেরেছিল তার পেটে লেগেছিল এবং সে অভিনয় করে একটা পেনাল্টি আদায় করেছিল মুখের মধ্যে হাত দিয়ে। এবং এটা কিন্তু এটা ইতিহাসের কালো অধ্যায় ব্রাজিলের জন্য। আমি একটু অ্যাড করি পল্লব ভাই, নেইমার কিন্তু আসলেই যে মানে খুব যে বেশি অভিনয় করে তা না, ওর কিন্তু বাস্তবে কিন্তু আপনি খেলায় দেখবেন যে কোনো বড় বড় ইনজুরিতে পড়ছে। ওর ক্যারিয়ার কিন্তু আজকে কিন্তু আরো অনেক ভালো হওয়ার কথা ছিল, এটা সত্য এই বলছেন। একটা কারণে কিন্তু যে পিছায় গেছে ওই ইনজুরি। এবং আপনি যদি দেখেন যে শৈল্পিক ফুটবল, ব্যালেন্স, ট্যাকটিক্স, আমার মনে হয় যে অনেকেই বলবে মেসির কথা, রোনালদোর কথা, কিন্তু আমি বলবো রোনালদিনহো পৃথিবীর ইতিহাসের অন্যতম প্লেয়ার যার ট্যাকটিক্স বলেন, শৈল্পিকতা বলেন। এবং রোনালদিনহোর পরে যদি কারো নাম নিতে হয় আমার মনে হয় নেইমারকে নাম নিতেই হবে। আপনি নেইমারকে অপছন্দ করতে পারেন, আপনি নেইমারের খেলা সমালোচনা করতে পারেন, কিন্তু তার যে দক্ষতা এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। নেইমার আসলেই পৃথিবীর অন্যতম খেলোয়াড়দের মধ্যে একজন। আসলে আমরা যদি খেলার দৃষ্টিকোণ থেকে দেখি, এইবার ওয়ার্ল্ড কাপে ব্রাজিল অন্যতম দাবিদার ওয়ার্ল্ড কাপ জেতার। এবং এই ওয়ার্ল্ড কাপ যদি ব্রাজিলের যে ক্যাপ্টেন তার কাছে যদি এই ওয়ার্ল্ড কাপ পৌঁছাতে হয়, সেক্ষেত্রে নেইমারের অবদান কিন্তু অনেক। অবশ্যই যত সময় কমে আসবে, অর্থাৎ রাউন্ড অফ 16-এর পরে যখন সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, যখন এই রাউন্ডগুলো আসবে, আমি মনে করি এই ক্ষেত্রগুলোতে নেইমার এবং ব্রাজিলের অন্য প্লেয়াররা যারা রাফিনহা এবং যারা আরও প্লেয়াররা যারা আছেন তারা কিন্তু তাদের ভূমিকা কিন্তু আসলে অপরিহার্য হয়ে আসবে। এবং আমরা ফিরে যাব আমাদের আসলে আজকে যে আলোচনা ছিল যে আর্জেন্টিনাতে আসলে আপনারা খেয়াল করবেন যে আর্জেন্টিনার সাথে ব্রাজিলের নামটাও কিভাবে আমরাও ইনফ্লুয়েন্স হয়ে যাই। আর্জেন্টিনার কথা হচ্ছে আমরা চলে গেলাম ব্রাজিলে। এটা একটা মানে খুব ভালো একটা সম্পর্ক আছে, কেমিস্ট্রিটা আসলে অন্যরকম। জি। তা আমি মোহিত ভাইয়ের সাথে অ্যাড করতে চাই যে আসলে পেনাল্টি আপনারা নেবেন, এটা আরও নেবেন, এটা আমি জানি। এই ওয়ার্ল্ড কাপে জনগণ যদি কাউন্ট করে, আপনি বলেছেন 2টা পেনাল্টির কথা, আমি বলবো আরও 3টা পেনাল্টি মনে আপনাদের খাতার মধ্যে যোগ করে দেওয়া আছে। এই 3টা পেনাল্টি হয়তো দেখা যাবে রাউন্ড অফ 16 অথবা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে একটা থাকবেই আমার মনে হয়। এবং আমি নিজে মেসির খুব বড় ফ্যান, আমি মনে করি মেসি খুব ভালো প্লেয়ার, কিন্তু এক মেসি দিয়ে আপনারা কোনোদিন কাপ জিততে পারবেন। একটু আগে আপনি বলেছিলেন যে ওয়ার্ল্ড কাপ মেসির হাতে দেখতে চান। আমার মনে হয় যে আপনাদের সব ঠিক আছে, ইমোশনকে আসলে মূল্য দেওয়া যাবে না। খেলা তো খেলা, বাস্তবতায় আসেন। আমি এতটুকুই বলবো যে বাস্তবতায় আসেন, মেসি একা দিয়ে তো আর ওয়ার্ল্ড কাপ আসবে না। একটা ফুটবল টিমে 11 জনকেই সুন্দর করে বা পরিশ্রম করে খেলা লাগে। আপনি ক্রিকেটে একজন কিন্তু ম্যাচ আপনার কন্ট্রোল করতে পারে, যে দেখা যাচ্ছে 20 বলে সেঞ্চুরি করলো, দেখা গেল 30 বলে সেঞ্চুরি করলে একাই 5 উইকেট নিল, ম্যাচ কিন্তু ঘোরানো সম্ভব। কিন্তু ফুটবলে আপনার একটা প্লেয়ার যদি খারাপ খেলে, আসলে এইভাবে এক মেসিকে দিয়ে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিততে পারবে কিনা আমি বলবো না যে জিততে পারবে না, কিন্তু এটা নিয়ে আমার সংশয় আছে। তো ও যেটা বলতেছে পেনাল্টির বিষয়, পেনাল্টি তো ফুটবল খেলারই একটা অংশ। তো এখন কেউ যদি 10টা পেয়ে যদি ওয়ার্ল্ড কাপ জিতে, সেটা হতেই পারে, এটা দিয়ে হচ্ছে বদার হওয়ার কিছু নাই। আর মেসির যেটা বিষয় আমি যেটা বলতেছি, গত বিশ্বকাপেও কিন্তু হচ্ছে ওই এক মেসি ছিল, কিন্তু এর সাথে বাকি যারা কন্ট্রিবিউশন ছিল সবার সমন্বিত চেষ্টাই কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড কাপটা জিতেছে। এবং আমি আর্জেন্টিনার যে খেলা দেখেছি গতবারের চেয়ে এবারের খেলা কিন্তু আরো অনেক বেশি পরিচ্ছন্ন। আমরা একটু পল্লব ভাই আপনার পছন্দের দলের সম্বন্ধে আমি প্রথমে বলেছিলাম যে পর্তুগালকে এবার আমি সাপোর্ট করছি, কারণ যেহেতু আপনি যদি দেখেন যে ফুটবলের মহারথী যারা আছে তাদের সবার হাতেই কম বেশি ওয়ার্ল্ড কাপ আসছে। আমি মন থেকে চাচ্ছি যে ক্রিস্টিয়ানো রোনালদো CR7 তার হাতে এই ওয়ার্ল্ড কাপটা এবার উঠুক। তার জীবনের কমতির শেষ নেই, তিনি ট্রেবল জিতেছেন, তিনি হচ্ছে প্রিমিয়ার লিগ জিতেছেন এবং সর্বোচ্চ গোলের রেকর্ড যদি দেখেন এমন কোনো অ্যাওয়ার্ড নাই যে সে পায় নাই। শুধু একটাই অপূর্ণতা আছে, সেটা হচ্ছে বিশ্বকাপ। আমি আশা করব যে এবার হয়তো তার এই আক্ষেপটা তিনি ঘুচাবেন। না, পল্লব ইমোশনাল হয়ে গেছে। আসলে ইমোশন দিয়ে ফুটবল হয় না। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্বকাপ জিততে হলে তার হচ্ছে বাকি প্লেয়ারদেরও তাকে সহায়তা করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যে ফুটবলে পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো একাই লড়ে যাচ্ছে। তো তার পাশে যারা খেলোয়াড়রা আছে তাকে যদি সহায়তা না করে, তাহলে আমি পর্তুগালের সম্ভাবনা একটু কমই দেখছি। না, আমি মুমিত ভাই আপনার সাথে এই বিষয়ে পুরো একমত। আসলে পর্তুগাল টিম খুবই হাই প্রোফাইল টিম। আপনি যদি খেয়াল করে দেখেন তাদের বিশ্বকাপের একটা অন্যতম দাবিদার দল। অন্যতম দাবিদার। আমি দেখি প্লেয়ারদের নাম দেখি, তাদের
আসলে কি নাই পর্তুগাল- সেখানে? কি নাই? ডিয়েগো কস্তা, তারপরে হচ্ছে নুনো মেন্ডিস, জি, জি। তারপরে হচ্ছে ব্রুনো ফার্নান্দেজ, জি, জি। ক্রিস্টিয়ানো রোনালদো, কাকে আপনি ছোট করবেন? সেটাই। এবং আপনি যদি খেয়াল করে দেখেন তাদের রক্ষণ ভাগ, নুনো মেন্ডিস তিনি অত্যন্ত ফর্মে আছেন এবং এই কয়েকদিন আগে তিনি পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন জি, জি। এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে তার বড় ভূমিকা রয়েছে। এবং শুধু তিনি কিন্তু লেফট ব্যাক না, তিনি কিন্তু উইং হিসেবেও খেলে এবং পৃথিবীতে খুব কম প্লেয়ার রয়েছে এবং বর্তমান ফুটবলে খুব কমই প্লেয়ার রয়েছে যারা ডিফেন্স থেকে উপরে এসে উইং হিসেবে খেলে। সেক্ষেত্রে নুনো মেন্ডিসের নাম না নিলেই নয়। এবং অপোজিশনে এবং অপরপক্ষে আপনি যদি দেখেন যে তাদের সেন্ট্রাল মিডফিল্ড বড় বড় তিনটা নাম রয়েছে। ভিতিনহা কিন্তু বর্তমানে পৃথিবীর অন্যতম সেন্ট্রাল মিডফিল্ডার এবং তার সাথে যারা রয়েছেন দেখবেন যে বার্নার্ডো সিলভা এবং ব্রুনো ফার্নান্দেস। এবং আপনি যেটা বললেন যে পর্তুগালকে ক্রিস্টিয়ানো রোনালদো একাই টেনে নিয়ে যাচ্ছেন, আসলে এটা খুবই দুঃখ এবং কষ্টের জায়গা আমার মতন পর্তুগাল ফ্যানদের জন্য যে আমাদের এখানে যে দ্বন্দ্ব চলতেছে আমাদের ক্রিস্টিয়ানো রোনালদো এবং আমাদের ব্রুনো ফার্নান্দেজের মধ্যে। দেখা যাচ্ছে যে আপনারা খেয়াল করে দেখবেন যে ফ্রি কিক নেওয়ার সময় দেখা যাচ্ছে যে দুজনের মধ্যে অমিল এবং একই সাথে দেখা যাচ্ছে যে পাস তারা দিচ্ছে দেশের জন্য যখন খেলছেন। হিমেল ভাইয়ের সাথে যখন আমি এই অনুষ্ঠানে আসার আগে যখন কথা বলছিলাম, হিমেল ভাই আপনার মনে থাকবে, জি। হিমেল ভাই আমাকে বলেছেন যে আসলে তারা কিন্তু দেশের জন্য খেলছেন। জি। এবং সেই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় যে দেশের জন্য খেলার যে আগ্রহ মন মানসিকতা সেদিক থেকে একে অপরের সাথে মিল রেখে বল পাস এবং তাদের মধ্যে দ্বন্দ্বটা এই পৃথিবীবাসীর কাছে না শো করাই ভালো। ধন্যবাদ দুইজন গেস্টকে, তারা তাদের আজকে অনেক খুব ভালো প্রোডাক্টিভিটি আলোচনা করেছে। যদি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, আমরা দর্শকদের বলতে চাই এই বিশ্বকাপ আসলে অনেক প্রাণবন্ত। সবার কাছে সবাই তাদের নিজ নিজ দলকে সাপোর্ট করবেন, ফুটবলের সাথেই থাকবেন। আমার দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।